মাঝে মাঝে পানি খাওয়ার জন্য খালের পাশে এসে ভিড় করে। ওয়াও, জিভে জল চলে এলো। মনগাজী নামে স্থানীয় ব্যক্তি বাঘের আক্রমণে মারা যায়। আজকের ডেজার্ট। সদরঘাট দেখেই বুঝতে পারছেন লেদার এক্সপ্রেস এক্সপ্রেস 24 আমাদের এবারকার গন্তব্য দক্ষিণবঙ্গের যাত্রাপথে আমরা আজকে যাব ভোলার মনপুরাতে। আগে আমাদের লঞ্চ বুক করা আছে, তাশরিফ 2 লঞ্চ আজকে আমাদের সঙ্গী। ভাই সাদ বিন শফিক নামে একটা বুকিং ছিল। সাদ বিন শফিক, চ্যানেল 24। থ্যাংক ইউ। আজকের রুম গুড মর্নিং ফ্রম মনপুরা দ্বীপ। গত ভোররাতে আমরা এসে পৌঁছেছি এই চমৎকার দ্বীপটিতে। দক্ষিণের এই দ্বীপটি আমরা এক্সপ্লোর করবো আজ সারাদিন। আপনারা জানেন মনপুরাতে চমৎকার সি বিচ ছাড়াও আছে ম্যানগ্রোভ বনের অসাধারণ রূপ। আমরা আজকে এই খালটি ধরে আমাদের যাত্রা শুরু করব। আমাদের আজকে যাত্রা শুরু হয়েছে এই চমৎকার খালটি ধরে, দুপাশে ম্যানগ্রোভ বন, এবং এই খালটির নাম পচা কোরাইলা খাল। এই খালটি দ্বীপের দক্ষিণাঞ্চলের পচা কোরাইলা বাজার থেকে মেঘনা নদীকে সংযোগ করেছে। যদি বনের সৌন্দর্য এবং শব্দ সবচেয়ে ভালোভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই দাঁড় টানা নৌকা নিয়ে এই খালটি দিয়ে ঘুরতে যাবেন, কারণ ইঞ্জিনের শব্দে আপনারা বনের প্রকৃত যেই সৌন্দর্যটা এবং যেই নিস্তব্ধতাটা সেটা পাবেন না। এই ম্যানগ্রোভ বনে কিন্তু হরিণ আছে।
হরিণ মাঝে মাঝে পানি খাওয়ার জন্য এই খালের পাশে এসে ভিড় করে। যদিও ভাগ্য খুব বেশি সুপ্রসন্ন না হলে হরিণ দেখার চান্স কিন্তু কম, কারণ হরিণ বেশিরভাগ সময় বনের ভেতরে থাকে। পুরো সুন্দরবনের একটা ফিল কিন্তু এই খাল দিয়ে পাওয়া যাচ্ছে। দুপাশে ম্যানগ্রোভ বনের শ্বাসমূল এবং মধ্যে দিয়ে এই সরু খাল। দুধারে যে গাছগুলো দেখছেন এগুলো মূলত কেওড়া গাছ। কাকা কি ধরেন? হ্যাঁ কি ধরেন? কাঁকড়া। দেখি দাঁড়ান, কাঁকড়া ধরেন কেমনে, কিভাবে ধরেন, লাঠি দিয়ে কেমনে ধরেন? কাকা এটা কি করলেন? এটা কেমনে আপনারা বুঝেন কিভাবে এই গর্তে যে কাঁকড়া আছে? ওই যে বাড়ি খায় সারাদিনে কতগুলো কাঁকড়া ধরেন? 500-600 সারাদিনে? হ্যাঁ ও 500-600 টাকার সংখ্যা কয়টা ধরেন এরকম আনুমানিক? এরকম 20টা ধরলে 500 টাকা হয়। আপনি কতক্ষণ ধরেন সারাদিন? হ্যাঁ ও যতক্ষণ ভাটা থাকে ততক্ষণ। এই খালটি মেঘনা নদীর সাথে গিয়ে মিশেছে। এই যে অংশটি দেখছেন খালের, যে দিক দিয়ে আসলাম তার ডান সাইডে ওইটা হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীতে গিয়ে এই খালটা মিশেছে, আর অপর অংশ ঢুকে গিয়েছে বনের আরো ভেতরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন, ভালোবাসো তুমি মোরে। দ্বীপে সবচেয়ে সহজে চলাচল করতে পারবেন মোটরসাইকেল দিয়ে। দ্বীপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মোটরসাইকেলে যেতে সময় লাগবে 40 মিনিট। মোটরসাইকেল ছাড়াও ব্যাটারি চালিত রিক্সা এবং কিছু অটো রিক্সাও আছে। তার থেকে মোটরসাইকেলটা কিন্তু বেটার ঘোরাফেরার জন্য। এই দ্বীপের আয়তন সর্বশেষ হিসেব অনুযায়ী 373 বর্গ কিলোমিটার। যদিও স্থানীয়রা বলছেন নদী ভাঙনের ফলে আয়তন এখন অনেকটা ছোট হয়ে এসেছে। মনপুরাতে যারা আসবেন একটা প্রিপারেশন নিয়ে রাখবেন। সারাদিন কিন্তু এখানে বিদ্যুৎ পাওয়া যায় না। সন্ধ্যা 6টা থেকে রাত 1টা পর্যন্ত এখানে বিদ্যুৎ থাকে। অন্য সময়টা কিন্তু সোলারের মাধ্যমে জরুরি কাজগুলো এখানকার লোকেরা সারে। মনপুরার নামকরণ সম্পর্কে জানা যায়, মনগাজী নামে এক স্থানীয় ব্যক্তি একবার বাঘের আক্রমণে মারা যায়। তারপর থেকে এই জায়গার নাম মনপুরা। আরেকটা কথা প্রচলিত আছে, এখানে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যেত। তার থেকেও মনপুরা এমনটা অনেকে মনে করে। এখানকার সি বিচের ভূমি গঠনটা হচ্ছে কিছুটা জায়গা বালু, আবার খানিকটা জায়গা মাটির, এবং
পানির খুব কাছে অন্যান্য সি বিচগুলোতে আমরা যেটা দেখি কক্সবাজার কুয়াকাটা সহ পানির খুব কাছে বালুতে হাঁটা যায়, এখানে কিন্তু তেমনটা যায় না। পানির পাশের জায়গাটা কিন্তু পুরোটাই কর্দমাক্ত। বিচের খুব কাছেই ম্যানগ্রোভ বন আছে, দূরে আরও বড় আরেকটা বন দেখা যায়। চাইলে বিচের পাশাপাশি এই দক্ষিণ হাওয়ায় এসে আপনারা ম্যানগ্রোভ বনেও খানিকটা সময় কাটিয়ে যেতে পারেন। মনপুরা ঘুরতে এসে আপনারা খুব সহজেই সময় করে নিঝুম দ্বীপ ঘুরে আসতে পারেন। নিঝুম দ্বীপ ঠিক এই পাশটিতে, এবং এই যে দক্ষিণ হাওয়া সমুদ্র সৈকতের যে ঘাটটা আছে এখান থেকে ট্রলার ছেড়ে যায়, যেতে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেবে। সারাদিন ঘুরে আবার চাইলে সন্ধ্যাবেলা চলে আসতে পারেন। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে এই বিচের যেই জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি ব্যথিত করবে তা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা। মূলত যারা এখানে ঘুরতে আসেন তারা এগুলো ফেলে। ট্যুরিস্টদের যেরকম সচেতন হওয়া প্রয়োজন, সেই সাথে ময়লা ফেলার জন্য কিছু নির্দিষ্ট জায়গাও যদি করে দেয় সেক্ষেত্রেও কিন্তু এতটা খারাপ অবস্থা থাকে না। এই দক্ষিণ হাওয়া সমুদ্র সৈকতে কিন্তু বেশ কয়েকটা হ্যামক পাতা আছে, আপনারা চাইলেই হ্যামকে বসে রিল্যাক্স করতে পারেন। এর পাশাপাশি বেশ কিছু বেঞ্চ রাখা আছে ছাতা সহ, সমুদ্র উপভোগ করতে পারেন সেগুলোতে বসেও। হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। এখান থেকে স্থানীয় বিভিন্ন গন্তব্যের ট্রলার ছেড়ে যায় এবং যারা এখানে ঘুরতে আসেন তাদের কাছে মোটামুটি জনপ্রিয় একটি জায়গা হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। মনপুরাতে আসার সবচেয়ে সহজ উপায় ঢাকা থেকে লঞ্চে করে আসা। নিয়মিত 2টি লঞ্চ ছাড়ে এই রুটে এবং লঞ্চগুলো ভোর 3টা থেকে 4টার মধ্যে মনপুরাতে নামিয়ে দেবে। একই সাথে ঢাকায় ফেরার যে লঞ্চ, ফিরতি পথের লঞ্চগুলো বেলা 1:30 থেকে 2টার মধ্যে পাওয়া যায়। সময় লাগবে 10 ঘন্টার মতো। ঢাকা ছাড়াও কেউ চাইলে বরিশাল ভোলা হয়ে আসতে পারবে, সেক্ষেত্রে ভোলা থেকে ট্রলার যোগে মনপুরাতে আসতে পারবেন। কেউ যদি চট্টগ্রাম থেকে আসতে চায় তাহলে তার জন্য সুবিধাজনক উপায় হচ্ছে নোয়াখালী হয়ে আসা। নোয়াখালী সুবর্ণচর থেকে ট্রলার বা স্পিড বোটে খুব সহজেই মনপুরার যে কোনো ঘাটে এসে নামা যায়। আপনাদের প্রথমে পরিচয় করে দিই জুয়েল ভাইয়ের সাথে। জুয়েল ভাই হচ্ছে এখানকার স্থানীয় একজন স্কুলের শিক্ষক। আজকে আমাদের পুরো দ্বীপটি উনি ঘুরে দেখাচ্ছে। জুয়েল ভাই, আমাকে একটু বলেন, একটা ইন্টারেস্টিং জিনিস মনে হলো যে পানি নেই কিন্তু নৌকা দাঁড়িয়ে আছে, কারণ কি? কারণ হচ্ছে এখানে নদীতে ভাটা চলতেছে, তো খালে পানি নেই। এরা ভাটার সময় থাকে, এখন নদীতে জোয়ার সময় আবার মাছ ধরতে যাবে। এটা কি এই খাল নাকি কোনো নদীর কোনো জায়গা? আগে ছিল এটা একটা নদী, এখানে বাদ দিয়ে এটার নাম হচ্ছে ক্রস ড্যাম, যেটা ক্রস ড্যাম। ক্রস ড্যাম, আচ্ছা, যেটা 1978 সালে এটাকে বাদ দেওয়া হয়েছিল। ভাই আমরা আগাই দিলে ডানে এবং বামে যেই বন দেখা যাচ্ছে এটি মূলত সংরক্ষিত বনাঞ্চলের অংশ। যে গাছ দেখছেন এটি কেওড়া গাছ, মূলত উপকূলবাসীকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য উপকূলীয় সবুজ বেষ্টনীর আওতায় এই বনগুলো করা হয়েছিল।
চলে আসলাম লতাখালি। এটি দ্বীপটির দক্ষিণ প্রান্তে। এই লতাখালিতে মূলত ম্যানগ্রোভ বন এবং এখান থেকে বিভিন্ন গন্তব্যে মাছ ধরার ট্রলার যায়। এ ফাঁকে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই মনপুরা দ্বীপের ইতিহাসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। অর্থাৎ প্রায় 800 বছর আগে পর্তুগিজ জলদস্যুরা প্রথম এই ভূখণ্ডের সন্ধান পায় এবং তারা এই দ্বীপে ঘাঁটি স্থাপন করে। পরবর্তীতে তারা চলে যাওয়ার পর ভোলা, হাতিয়া এবং সন্দ্বীপ থেকে নদী ভাঙনের ফলে ভূমিহীন মানুষরা এসে কিন্তু এই দ্বীপে বসতি স্থাপন করে। তবে এইখানকার বসতির বা মানুষের ইতিহাসের শুরুটা কিন্তু পর্তুগিজ জলদস্যুদের হাত ধরে। ওয়াও, এটা কত দূর থেকে ধরছেন? এই তো অনেক দূরে নদী থেকে। মানে আজকে সকালে গিয়ে আজকে নিয়ে আসছেন নাকি আগে গেছেন? আজকে সকালে। মনপুরাতে আসলে আর কিছু পান না পান, টাটকা মাছের স্বাদ পাবেন। এরকমভাবে মাছ ধরার ট্রলারগুলো দেখছেন এর আগে থেকেই ট্রলারে করে মেঘনা নদী থেকে টাটকা মাছ নিয়ে আসে। এখন যেহেতু ইলিশের সিজন চলছে, এখানেও ইলিশ, পোয়া মাছও দেখা যাচ্ছে। আচ্ছা, আমাকে ধরেন এই সাইজের ইলিশটার দাম কত আপনারা বিক্রি করেন? 400 টাকা। দামের থেকে যেই বিষয়টা সবচেয়ে জরুরি এবং ইন্টারেস্টিং, মাছটা কিন্তু খুবই টাটকা এবং আজকেই ধরা। এই মাছ ঢাকা শহরে সচরাচর পাওয়া যাবে। থ্যাংক ইউ ভাই। এই যে ম্যানগ্রোভ বন দেখছেন, এগুলো কিন্তু একটা সময় আরও অনেক ঘন ছিল। স্থানীয় মানুষ তাদের বিভিন্ন প্রয়োজনে গাছ কেটে সেগুলো ব্যবহার করার কারণে সংখ্যা অনেক কমে গিয়েছে। বিভিন্ন জায়গায় দেখছেন কাটা গাছ। মনপুরা দ্বীপ সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হওয়ার পেছনে মনপুরা সিনেমার কিন্তু একটা বড় অবদান আছে এবং সিনেমাটির একটি অংশের শুটিং কিন্তু এই দ্বীপেই হয়েছে। একটা গান হতেই পারে। তারে সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এই আমারে। মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না। মনপুরার একটি বিখ্যাত আইটেম এখানকার মহিষের দুধের টক দই। টাটকা টক দই খোঁজে আমরা এই মুহূর্তে চলে এসেছি যেখানে টক দই তৈরি হয় সেখানে। আজকের ডেজার্ট। জলে জিভ চলে এলো।
সরি, জিভে জল চলে এলো। এখানকার হাঁসের মাংস খাওয়ার খুব ইচ্ছে ছিল। মনপুরার শীতের সময়টার হাঁসের মাংসের সুনাম অনেক শুনেছি, এবং যারা এখানে আসবেন অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে এখান দিয়ে যাওয়ার সময় একটা হোটেলে বলে গিয়েছিলাম দুপুরে হাঁস অ্যারেঞ্জ করার কথা, এর পাশাপাশি ইলিশ মাছ। আমি যদি ফুড ব্লগার হইতাম তাহলে বলতাম আপার সারফেসটা খুব স্পাইসি অ্যান্ড ইনার সারফেস ইজ ভেরি জুসি। এই হচ্ছে মনপুরের সেই বিখ্যাত টক দই, পুরো সাদা কালার। এই সাদা কালার একেবারে এই ধরনের সাদা আমি দইয়ের ক্ষেত্রে কখনো দেখি নাই। আর এটার একটা স্পেশালিটি আছে, জোর এটা চিনি দিয়ে খেতে হয়, রাইট? এই দইটা চিনি দিয়ে খেতে হয়। বেশ টেস্টি। তবে খুব বেশি চাহিদা থাকার কারণে কিছু কিছু সময় যখন মহিষের দুধের স্বল্পতা থাকে তখন এই দইটা খুব একটা অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না। যারা দই বানায় তাদের বাসা থেকে প্রি অর্ডার থাকে, মূলত প্রি অর্ডারের ভিত্তিতেই তারা অল্প কিছু জায়গায় সাপ্লাই দিতে পারে। আজকে যেমন আমরা বাসা থেকে নিয়ে আসলাম। সারাদিন ঘোরাঘুরির পর মনপুরা পর্ব আজ শেষ করতে হচ্ছে। তবে লেদার এক্সপ্রেজেন্স এক্সপ্রেস 24-এ পরের পর্বে ফিরব নতুন কোনো গন্তব্যের গল্প নিয়ে।